উত্তর তেহরানের সেই সুরক্ষিত কম্পাউন্ডের ভেতরে বৈঠক চলছিল। ভারী দরজা বন্ধ, পুরো দেয়াল, বাইরে বহু স্তরীয় নিরাপত্তা। টেবিলের উপর ছড়িয়েছিল মানচিত্র, সীমান্তরেখা, আঞ্চলিক উত্তেজনার হিসাব, প্রতিরক্ষা প্রস্তুতির খসড়া। আয়তুল্লাহ খামেনি মাথা নত করে কিছু বলছিলেন। পাশে শীর্ষ কর্মকর্তারা। ঘড়ির কাঁটা তখন রাত পেরিয়ে অন্য প্রহরে ঢুকছে, কিন্তু শহরের অন্য প্রান্তে অন্ধকারে একটি স্ক্রিনে একই সময় জ্বলছিল একটি নীল বিন্দু। লোকেশন লকড, সময় নিশ্চিত, উপস্থিতির তালিকা আপডেট। কেউ একজন, খুব কাছের কেউ, খুব ভেতরের কেউ সেই তথ্য পাঠিয়ে দিয়েছে। এটি অনুমান নয়, এটি অনুমেয়ও নয়, এটি ছিল নির্দিষ্ট তথ্য। খামেনি কখন মিটিং করবেন, কোথায় করবেন, কারা উপস্থিত থাকবেন, এই তথ্য বাইরের কোনো স্যাটেলাইট আন্দাজ করে পায় না। এই তথ্য দেয় বিশ্বাস, এই তথ্য দেয় ভেতরের মানুষ। তারপর আকাশে হালকা শব্দ, প্রথমে যেন দূরের গঞ্জন, তারপর হঠাৎ ছিঁড়ে যাওয়া বাতাসের চিৎকার। দেয়াল কেঁপে উঠল, কাঁচ ভাঙল, ধোঁয়া ছড়িয়ে গেল কক্ষের ভেতরে। আজানের সুর তখনও শুরু হয়নি, কিন্তু বিস্ফোরণের পর যে নীরবতা নেমে এলো তা আজানের আগের নীরবতার মতো নয়, তা ছিল মৃত্যুর আগমনী নীরবতা। খামেনি হয়তো শেষ মুহূর্তে বুঝেছিলেন এটি কেবল বাহিরের আঘাত নয়, এটি ছিল একটি সাজানো আঘাত, এটি তথ্য নির্ভর আঘাত। ধোঁয়ার ভেতর দিয়ে সাইরেন বাজতে শুরু করল। নিরাপত্তা বাহিনী দৌড়াচ্ছে, আহতদের সরানো হচ্ছে। কিন্তু প্রশ্নটি তখনই জন্ম নিয়েছে, কে জানত এই বৈঠকের সময়, কে জানত সঠিক অবস্থান, কে জানত কোন কক্ষে আলো জ্বলছিল। ধোঁয়া এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু সন্দেহের ছায়া দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি কেবল একটি হত্যা নয়, এটি একটি তথ্যযুদ্ধের রক্তাক্ত অধ্যায়। আর এই অধ্যায়ের শুরুতেই দাঁড়িয়ে আছে একটি ভয়াবহ উপলব্ধি। ইসরায়েল ও আমেরিকা হয়তো ট্রিগার টেনেছে, কিন্তু ট্রিগারের সামনে লক্ষ্যবিন্দু এঁকে দিয়েছে একজন ভেতরের মানুষ। ইরান বহুবার আঘাত দেখেছে, নিষেধাজ্ঞা, হুমকি, সাইবার হামলা, সবকিছুর মধ্যেও তারা নিজেদের নিরাপত্তা বলয়কে শক্ত করেছে। খামেনির নিরাপত্তা ছিল বহু স্তরীয়। বৈঠকের সময় শেষ মুহূর্তে বদলানো হতো, অবস্থান গোপন রাখা হতো, যোগাযোগ এনক্রিপ্টেড। তাহলে কিভাবে শত্রু জানল কখন তিনি রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসবেন, কোথায় বসবেন, কারা উপস্থিত থাকবেন? এমন তথ্য অনুমান নয়, এমন তথ্য কাকতাল নয়, এমন তথ্য আসে বিশ্বাসের বৃত্ত থেকে। স্পষ্ট কথা, খামেনির আশেপাশে একজন বেঈমান আছেন, অথবা একজন নয়, একটি নেটওয়ার্ক। ইতিহাস সাক্ষী, বাইরের শত্রু যতই শক্তিশালী হোক, ভেতরের বিশ্বাসঘাতক তাকে সহজ পথ দেখিয়ে দেয়। মীর জাফরদের ইতিহাস নতুন নয়, তারা সবসময় সিংহাসনের কাছে থাকে, তারা কথা বলে নরম স্বরে, তারা আনুগত্যের অভিনয় করে, আর একদিন দরজা খুলে দেয়। এখন ঘটনাগুলো একসাথে দেখা যাক। শুধু খামেনিকে লক্ষ্য করে হামলা নয়, সাম্প্রতিক বড় বড় টার্গেটেড আক্রমণগুলোর মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় একজন ব্যক্তি উপস্থিত থেকেও অক্ষত ছিলেন। নামটি এখন আলোচনায়, ইসমাইল কানি, ইরানের কুদস বাহিনীর বর্তমান কমান্ডার। ঘটনাগুলো ধারাবাহিকভাবে দেখা যাক। লেবাননে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দিন তিনি জীবিত ও সক্রিয় ছিলেন। তথাকথিত 12 দিনের যুদ্ধে, যেখানে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের বড় অংশ হামলার শিকার হয়, তিনি বেঁচে যান। এমনকি আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলার পরও যেখানে তার থাকার কথা ছিল, বলা হচ্ছে তিনি জীবিত। প্রশ্ন ওঠে, এগুলো কি নিছক ভাগ্য, নাকি আগাম সতর্কতা ছিল, নাকি তিনি জানতেন কোথায় আঘাত আসতে পারে? এখানে সরাসরি কাউকে অভিযুক্ত করা হচ্ছে না, কিন্তু প্যাটার্ন উপেক্ষা করাও কঠিন। গোয়েন্দা জগতে একটি কথা প্রচলিত আছে, বারবার অক্ষত থাকা কখনো কখনো কাকতাল নয়, কখনো সেটা ইঙ্গিত। ইরানের ক্ষমতার বলয় বহু স্তরীয়। কুদস বাহিনী, বিপ্লবী গার্ড, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় কর্তৃত্ব, সবাই একই রাষ্ট্রদর্শনের অংশ হলেও স্বার্থ সবসময় এক নয়। আঞ্চলিক প্রভাব, কৌশলগত দর কষাকষি, অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ, এসবের ভেতরে সূক্ষ্ম দ্বন্দ্ব থাকতে পারে। মূল প্রশ্ন এখন ব্যক্তিকে ঘিরে নয়, কাঠামোকে ঘিরে। খামেনির নিরাপত্তা বলয়ের কোথাও কি ফাটল ধরেছে, নাকি ইরানের অভ্যন্তরে চলছে নীরব ক্ষমতার পুনর্বিন্যাস? যদি ভেতরে বেইমান থাকে, তবে তিনি একা নন, এটি একটি নেটওয়ার্ক, আর নেটওয়ার্ক ভাঙা সহজ নয়। তেহরানের রাস্তায় এখন দুটি সুর, একটি শোকের, আরেকটি রোষের। মানুষ বলছে বাইরের শত্রুকে আমরা চিনি, ভেতরের বেঈমানকে চিহ্নিত করাই এখন সবচেয়ে বড় জিহাদ। খামেনির নাম শুধু একজন নেতার নয়, একটি ধারাবাহিকতার প্রতীক। তার রক্ত এখন কেবল শোক নয়, একটি পরীক্ষা। যারা ভেবেছে একটি আঘাতে ইরান ভেঙে পড়বে, তারা ভুল করেছে, কারণ রক্ত কখনো কখনো আগুন হয়ে ফিরে আসে। কিন্তু সেই আগুন জ্বালানোর আগে ভেতরের অন্ধকার সরাতে হবে। মীর জাফররা ইতিহাসে টিকে থাকে না, তারা থাকে ঘৃণার প্রতীক হয়ে। তাদের নাম উচ্চারণ করা হয় থুতু ফেলে। ইরানের মানুষ এখন বলছে, যেই হোক, যত বড় পদেই থাকুক, যদি প্রমাণ হয় সে তথ্য দিয়েছে, তবে তার বিচার হবে।
এই হামলা শুধু মিসাইলের নয়, এটি তথ্যযুদ্ধের। কার কাছে গেল তথ্য, কোন সার্ভার দিয়ে বের হলো, কোন এনক্রিপশন ভাঙা হলো। ইরানের সাইবার ইউনিট ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। যোগাযোগ লগ, আর্থিক লেনদেন, হঠাৎ বিদেশ ভ্রমণ সব খতিয়ে দেখা হচ্ছে। কারণ একটি বিষয় পরিষ্কার, এই আঘাত বাইরে থেকে আসেনি একা, দরজা ভেতর থেকে খোলা হয়েছে। উত্তর তেহরানের পোড়া দেয়ালের সামনে কয়েকটি মোমবাতি জ্বলছে। আগুন ছোট কিন্তু স্থির। হতাশা আছে কারণ একটি পাহাড় ভেঙে পড়েছে, শোক আছে কারণ একটি যুগ শেষ হয়েছে। কিন্তু সবচেয়ে গভীর যে অনুভূতি, তার রাগ নয়, প্রতিশোধের চিৎকারও নয়, তা হলো বিশ্বাসঘাতকের বিরুদ্ধে এক নিঃশব্দ ঘৃণা। মানুষ বলছে বাইরের শত্রু আঘাত করতেই পারে, সেটাই তার কাজ, কিন্তু ভেতরের বেঈমান। এই ব্যথা অন্যরকম, এই আঘাত গভীর। যদি সত্যিই তথ্য ভেতর থেকে গিয়ে থাকে, যদি সত্যিই নিরাপত্তা বলয়ের কোথাও ফাটল ধরে থাকে, তবে সেই ফাটল মেরামত করার আগে কোনো বিজয়ের কথা বলা যাবে না। তেহরানের এক বৃদ্ধ বিপ্লবী বলছিলেন, শত্রুর গুলি সামনে থেকে এলে বুক পেতে দেই, কিন্তু পেছন থেকে এলে বুঝতে সময় লাগে। এই কথায় হতাশা আছে, আছে শোক, কিন্তু আছে এক অদম্য সংকল্প। মোস্তফা খামেনি আজ জনতার সামনে কথা বলেননি, তিনি নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেও একটি বার্তা স্পষ্ট। বাইরের প্রতিপক্ষের হিসাব পরে হবে, আগে জানতে হবে কে দরজা খুলেছিল। কারণ রাষ্ট্র শুধু বাইরের শত্রু দিয়ে দুর্বল হয় না, দুর্বল হয় ভেতরের ফাটলে।